আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা গত দিনে ইউনিট 2 এর লেসন 1 নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে আমরা রিভার এরোশন বা মেরজান নিয়ে একটা প্যাসেজ পড়েছিলাম এবং সেখানকার অ্যাক্টিভিটিগুলো দেখেছিলাম। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব ইউনিট 2 এর লেসন 2 এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে। আমরা এখানে দেখার চেষ্টা করব যে এনভায়রনমেন্ট পলিউশন কত ধরনের হয়, ঠিক কী কী কারণে হয়, এটার কজগুলো কী এবং এটার ইফেক্ট বা ফলাফলগুলো কী। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের এই লেসন শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে এখানে কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে, এগুলোকে বলা হয় সাধারণত ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি। তো ফার্স্টে বেশ 4টা পিকচার দেওয়া আছে। ফার্স্টে যে পিকচারটা, পিকচার 1, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো গাড়ির সারি বা লাইন একটা জ্যামের মতো তৈরি করে আছে। তো এই সিনারি বা এই চিত্রটা সাধারণত শহরাঞ্চলের দিকে দেখা যায় এবং এই যে অনেকগুলো গাড়ি একসাথে জ্যাম তৈরি করে আছে, এটার কারণে মূলত এয়ার পলিউশন ঘটে। অর্থাৎ যানবাহন থেকে নির্গত যে কালো ধোঁয়া, এই কালো ধোঁয়ার মধ্যে থাকে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত কিছু গ্যাস, যেটা আমাদের পরিবেশটাকে দূষিত করে, বাতাসটাকে দূষিত করে। এবং একই সাথে এতগুলো গাড়ি যখন একসাথে থাকে তখন স্বভাবতই হর্ন বা সাউন্ড পলিউশন হয়। সেকেন্ড যে পিকচারটা দেখো, পিকচার 2, এই পিকচারটি আমরা কি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ওয়েস্ট ম্যাটেরিয়ালস, প্লাস্টিক, এই বজ্র পদার্থগুলো মাটির মধ্যে ফেলা হয়েছে এবং পাশে দেখো যে পাশে আমরা বন দেখতে পাচ্ছি, ফরেস্ট বা বন। এই বনের এক সাইডে আমরা এই প্লাস্টিক বর্জ্যগুলো ফেলছি, যার ফলে কি হচ্ছে আমার প্রথমত এখানে সয়েল এরোশন সয়েল পলিউশন বা মাটি দূষণ, ভূমি দূষণ হচ্ছে। সেকেন্ড, আমরা কি করছি? বন ধ্বংস করতেছি, অর্থাৎ ডিফরেস্টেশন হচ্ছে। 3 নম্বর যে পিকচারটা, এই 3 নম্বর পিকচারে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে যে ওয়াটার বা পানি। এই ওয়াটার বডিজ বা জলাশয়ের মধ্যে বিভিন্ন ধরনের ডাম্প ম্যাটেরিয়ালস, ওয়েস্ট ম্যাটেরিয়ালস, আবার হচ্ছে যে কলকারখানার যে ম্যাটেরিয়ালসগুলো থাকে, এই জিনিসগুলো এখানে ফেলা হচ্ছে এবং এটা খুবই নোংরা এবং বিচ্ছিরি লাগতেছে আমাদের কাছে। এখানে হচ্ছে ওয়াটার পলিউশন বা পানি দূষণ। এবং পিকচার 4 আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের চুল্লি, কলকারখানার চুল্লি, এই চুল্লি থেকে প্রচুর পরিমাণে সাদা ধোঁয়া নির্গত হচ্ছে। এই ধোঁয়াগুলো বায়ু দূষণ করে। অর্থাৎ এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটার মধ্যে আমরা বায়ু দূষণ বা এয়ার পলিউশনের চিত্রটা দেখতে পাচ্ছি। ওকে, তো এরপরে দেখো যে 2 নম্বর যে অ্যাক্টিভিটিটা, সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য সাম কমন সোর্সেস অফ এনভায়রনমেন্টাল পলিউশন। আমাদের যে পরিবেশ দূষণ আছে, এই পরিবেশ দূষণের কিছু সাধারণ সোর্স বা উৎস কি? তো আমরা জানি যে এনভায়রনমেন্টাল পলিউশনের মধ্যে অনেকগুলো পলিউশন থাকে। প্রথমত এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এরপরে হচ্ছে যে ল্যান্ড পলিউশন বা সয়েল পলিউশন, নয়েজ পলিউশন। তো আমরা মোটা দাগে এই 4 ভাগে ভাগ করতে পারি এনভায়রনমেন্টাল পলিউশনকে। তো শুরুতে আমরা দেখব যে এয়ার পলিউশন। এয়ার পলিউশন কোন কোন সোর্স থেকে হয়ে থাকে? ফার্স্ট ওয়ান দেখো, এমিশনস ফ্রম ফ্যাক্টরিজ, ভেহিকলস অ্যান্ড বার্নিং ফসিল ফুয়েলস। অর্থাৎ আমরা বলতে পারি যে বিভিন্ন শিল্প কারখানা, যানবাহন এবং জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে যে গ্যাসটা নির্গত হয় তার ফলে এয়ার পলিউশন হয়। সেকেন্ড ওয়ান দেখো, ওয়াটার পলিউশন, পানি দূষণ। পানি দূষণের সোর্স বা কারণগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, বজ্র পদার্থ, শিল্প বজ্র, আনট্রিটেড সিওয়েজ বা অপরিশোধিত নালার পানি, ড্রেনেজ সিস্টেম। শহরাঞ্চলে আমরা দেখি যে বিভিন্ন যে নালাগুলো যায় সাইড দিয়ে, এই নালাতে সরাসরি গৃহস্থলীর ওয়েস্ট ম্যাটেরিয়ালস, একই সাথে হচ্ছে যে ড্রেনেজ সিস্টেমের যে ওয়াটারগুলো আছে সেগুলো সরাসরি এখানে নিক্ষেপ করা হয় এবং অনেকে ময়লা আবর্জনা কী করে সরাসরি ড্রেনের মধ্যে ফেলে দেয়। অ্যান্ড প্লাস্টিক ডাম্পিং ইনটু রিভার্স অ্যান্ড ওশানস। অর্থাৎ নদী এবং মহাসমুদ্রে বা সাগরে আমরা শিল্প বজ্র, অপরিশোধিত নালার পানি এবং প্লাস্টিক ফেলি, যার ফলে ওয়াটার পলিউশন বা পানি দূষণ হয়। 3 নম্বরে হচ্ছে ল্যান্ড পলিউশন। তো ল্যান্ড পলিউশনের সোর্সগুলো হচ্ছে যে ইমপ্রপার ডিসপোজাল অফ গার্বেজ, পেস্টিসাইডস অ্যান্ড ডিফরেস্টেশন।
যে বিভিন্ন ধরনের বজ্র অবৈধভাবে ফেলা, কীটনাশকের ব্যবহার, বালাইনাশকের ব্যবহার এবং বন উজাড়করণ। নয়েজ পলিউশনের কারণ হচ্ছে যে লাউড নয়েসেস ফ্রম ভেহিকলস, ফ্যাক্টরিজ অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস, অর্থাৎ যানবাহন, কারখানা এবং নির্মাণাধীন যে সাইটগুলো রয়েছে সেই সাইটগুলো থেকে উচ্চ শব্দ সাধারণত শব্দ দূষণের কারণ। নাম্বার থ্রি বলা আছে যে হুইচ অফ দিস সোর্সেস আর মোস্ট থ্রেটেনিং টু আওয়ার এনভায়রনমেন্ট। এই এতগুলো যে আমরা সোর্স বা উৎস দেখলাম, এগুলোর মধ্যে কোন উৎসটা বা কোন দূষণটা আমাদের পরিবেশের জন্য সবচেয়ে বেশি হুমকি স্বরূপ? তো আমরা দেখেছি যে এর আগে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা দেখব যে এয়ার পলিউশনের কারণে কি হয়, ওয়াটার পলিউশনের কারণে কি হয়, ডেফরেস্টেশন বা সয়েল পলিউশনের কারণে কি হয়, নয়েজ পলিউশনের কারণে কি হয়। তারপরে আমরা একটা ডিসিশনে চলে আসবো যে আসলে কোন বায়ু দূষণটা আমাদের জন্য, অর্থাৎ কোন দূষণটা আমাদের জন্য বেশি ক্ষতিকর। এয়ার পলিউশন দেখো, ইট কন্ট্রিবিউটস টু গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড হেলথ ইস্যুস লাইক রেসপিরেটরি ডিজিজেস। তাহলে এয়ার পলিউশনের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং আমাদের শ্বাসযন্ত্রের বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। ওয়াটার পলিউশন, পানি দূষণের কারণে ইট হার্মস অ্যাকুয়াটিক লাইফ, কন্টামিনেটস ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্প্রেডস ডিজিজেস। অর্থাৎ পানি দূষণ কী করে? মারাত্মকভাবে আমাদের জলজ প্রাণীদেরকে ক্ষতিগ্রস্ত করে, পানির উৎস দূষিত করে এবং বিভিন্ন ধরনের সংক্রামক রোগ ছড়ায়। ডিফরেস্টেশন বা সয়েল পলিউশন, ইট লিডস টু বায়োডিভার্সিটি লস, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সয়েল এরোশন। তাহলে ডিফরেস্টেশন বা সয়েল এরোশনের কারণে বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য ধ্বংস, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং নদী ভাঙ্গন বা নদী ক্ষয় বা মাটি ক্ষয়, আমরা বলতে পারি মাটি ক্ষয় হয়। আচ্ছা, তো এগুলোর মধ্যে থেকে কোনটা বেশি আমাদের পরিবেশের জন্য হুমকি স্বরূপ? অ্যামং দিস, এয়ার পলিউশন অ্যান্ড ডিফরেস্টেশন আর সয়েল পলিউশন আর পার্টিকুলারলি থ্রেটেনিং অ্যাজ দে হ্যাভ গ্লোবাল ইম্প্যাক্ট অ্যান্ড অন ক্লাইমেট অ্যান্ড ইকোসিস্টেমস। যে এগুলোর মধ্যে হচ্ছে যে বায়ু দূষণ, বন উজাড়করণ, এই দুইটা আমাদের পরিবেশের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। ওকে, এরপরে আমরা প্যাসেজের মধ্যে চলে আসবো। তো আমরা এখানে শুরুতে কিছু ওয়ার্ড মিনিং দেখি। দেখো যে গ্রিপ মানে হচ্ছে যে শক্ত করে ধরা বা নিয়ন্ত্রণ করা। পলিউশন মানে হচ্ছে দূষণ। আরবান এরিয়াস, শহর এলাকা বা নগর এলাকা। অর্স্ট সাফার্স মানে হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ইনডিসক্রিমিনেট মানে নির্বিচারে বা বাছবিচারহীনভাবে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে হচ্ছে শিল্পায়ন। সিগনিফিক্যান্ট মানে উল্লেখযোগ্য। এক্সস্ট মানে হচ্ছে বিষাক্ত ধোঁয়া বা গ্যাস। ব্রেক লেন্স মানে হচ্ছে ইটার ভাটা। পোরলি সার্ভিসড ভেহিকলস মানে হচ্ছে যে যানবাহনগুলো সঠিকভাবে সার্ভিস বা রক্ষণাবেক্ষণ করা হয় না। লুব্রিকেন্টস মানে হচ্ছে বিভিন্ন ধরনের তৈলাক্ত পদার্থ বা পিচ্ছিল পদার্থ। এমিশন মানে হচ্ছে নির্গমন। এই সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এটাকে বলা হয় যে সংকুচিত প্রাকৃতিক গ্যাস। এরপরে হচ্ছে এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তো রিলোকেট শব্দের অর্থ হচ্ছে পুনরায় স্থানান্তর করা। হ্যাজার্ডাস মানে হচ্ছে বিপজ্জনক এবং হ্যাবিটেশনস মানে হচ্ছে বসতি বা আবাস স্থল। ওকে, এবার আমরা প্যাসেজটা দেখব। তো প্যাসেজের মধ্যে দেখো যে বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ অল সোর্স অফ পলিউশন। যে বাংলাদেশ এখন বিভিন্ন ধরনের, অর্থাৎ সব ধরনের দূষণের কবলে রয়েছে। লাইক যেমন এয়ার পলিউশন, সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন। তো যেমন হচ্ছে যে বায়ু দূষণ, মাটি দূষণ এবং পানি দূষণ। এরপরে যে দি dwellers of the urban areas are the worst sufferers of such pollution। অর্থাৎ শহর এলাকায় যারা বাস করে তারা মূলত এই দূষণগুলোর সবচেয়ে বেশি সাফারার। অর্থাৎ শহরের মানুষ জানি এই দূষণগুলোর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এরপরে দি ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস ইন বাংলাদেশ অফার। দেখো যে বাংলাদেশে বাস বিচারহীনভাবে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি গড়ে তোলা হচ্ছে বা যত্রতত্র শিল্পকারখানা স্থাপন করা হচ্ছে, এগুলো কোনো ধরনের নিয়ম নীতি বা স্ট্যান্ডার্ড ফলো না করেই। তাহলে এই যে বাংলাদেশে বাস বিচারহীনভাবে শিল্পায়ন বা শিল্পাঞ্চল গড়ে তোলা হচ্ছে, যে ওভার পাস্ট ডিকেডস, গত শতাব্দীগুলো ধরে, অর্থাৎ গত কয়েক দশক ধরে যে শিল্প কারখানা তৈরি করা হচ্ছে, হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস। এগুলো উল্লেখযোগ্য পরিবেশগত সমস্যা সৃষ্টি করেছে। উই উইল নাও রিড about some of the most common types of environmental pollutions। যে এখন আমরা কিছু সাধারণ ধরনের পরিবেশ দূষণ সম্পর্কে জানবো। অ্যান্ড ওয়েজ অফ কপিং উইথ দেম। এই কোপ আপ উইথ মানে হচ্ছে যে কিভাবে আমরা এগুলো ফেস করতে পারি, মোকাবেলা করতে পারি। শুরুতে আমরা দেখবো হচ্ছে এয়ার পলিউশন। তো দেখো যে
এয়ার পলিউশন কামস ফ্রম আ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস, যে বায়ু দূষণ বিভিন্ন ধরনের উৎস থেকে হয়ে থাকে। ইন বাংলাদেশে পয়জনাস এক্সস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, ব্রিক লেন্স, ওল্ড or poorly serviced vehicles and dust from roads and construction sites are some of the major sources of air pollution. তাহলে এই যে বাংলাদেশে বিভিন্ন ধরনের শিল্প কারখানা, ইটের ভাটা, পুরনো কিংবা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করা যানবাহনের বিষাক্ত ধোঁয়া এবং রাস্তা নির্মাণাধীন ভবন থেকে নির্গত ধুলো বায়ু দূষণের প্রধান উৎস। উই ক্যান মিনিমাইজ দিস টাইপ অফ পলিউশন, আমরা এই ধরনের দূষণগুলো কমিয়ে আনতে পারি বাই মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকলস, তাহলে কম যানবাহন ব্যবহার করে, অ্যান্ড অ্যাভয়েডিং দ্য ইউজ অফ ভেহিকলস ওল্ডার দ্যান 20 ইয়ার্স, এবং যে গাড়িগুলোর বয়স 20 বছরের বেশি হবে সেই গাড়িগুলো ব্যবহার না করা, এবং মোটর গাড়ি কম ব্যবহার করার মাধ্যমে আমরা এই এয়ার পলিউশনটা কমিয়ে নিয়ে আসতে পারি। উই মে অলসো ইউজ প্রপার লুব্রিক্যান্টস টু লেসেন দ্য লেভেল অফ এমিশন অ্যান্ড পলিউটেন্টস, এবং আমাদেরকে অবশ্যই ভালো মানের লুব্রিক্যান্ট ব্যবহার করতে হবে। তো ভালো মানের লুব্রিক্যান্ট ব্যবহার না করলে সেখানে নয়েজটা বেশি আসে, কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণটা বেশি হয়। উই ক্যান এনকারেজ পিপল টু ইউজ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস আর সিএনজি, তাহলে আমরা মানুষকে সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস ব্যবহার করতে উৎসাহিত করতে পারি, আর লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি ফর ফুয়েলিং দেয়ার কার্স, তাহলে আমরা এই যে বর্তমান ডিজেল, অকটেন, পেট্রোল ব্যবহার করা হচ্ছে এর পরিবর্তে সিএনজি এবং এলএনজি ব্যবহার করার ক্ষেত্রে বা এলপিজি ব্যবহারের ক্ষেত্রে মানুষকে আমরা সচেতন করতে পারি বা উৎসাহিত করতে পারি। দ্য গভর্নমেন্ট মে রিলোকেট হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজ লাইক ব্রিক লেন্স টু এরিয়াস অ্যাওয়ে ফ্রম হিউম্যান হ্যাবিটেশনস, অর্থাৎ সরকারের এখানে একটা করণীয় হচ্ছে যে ইটভাটার মতো বিপজ্জনক শিল্প যেগুলো শহরাঞ্চলে আছে সেগুলো হচ্ছে মানুষ যেখানে থাকে না সেই দিকে স্থানান্তর করা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা এই প্যাসেজের ইউনিট 2 এর লেসন 2 এর বাকি যে অংশটা আছে সেটা দেখব এবং এরপরে আমরা অ্যাক্টিভিটি দেখব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে আগামী ভিডিওতে। আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওতে লাইক করে দিবা।